এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আহমেদ শাহিন হাসান। ওনার বাড়ি জয়পুরহাট জেলার সদর উপজেলার ৮ নং জামালপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ওনার নানার কাছ থেকে শুনেছেন। চলুন ঘটনায় চলে যাই। যেই জায়গায় ঘটনাটি ঘটেছে, এই জায়গা সম্পর্কে ওনাদের ওই এলাকার অর্থাৎ ৮ নং জামালপুর ইউনিয়নের লোকজন কম বেশি সবাই জানেন। আর এই ঘটনাটি যারা শুনবেন, শোনার পর আরও বেশি করে এই ঘটনা সম্পর্কে যখন অ্যানালিসিস করবেন, তখন অনেকেই বুঝতে পারবেন ওই জায়গার ভয়াবহতা সম্পর্কে, বিশেষ করে ওই এলাকায় যারা থাকেন। ঘটনাটি ঘটেছিল ২০০৯ সালের ডিসেম্বর মাসের কনকনে শীতের রাতে। সেই সময় ওনাদের উত্তরাঞ্চলের আবহাওয়া আসলে অনেকটাই তো ঠান্ডা হয়ে থাকে, তাই না? বিশেষ করে শীতকালে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে উত্তরাঞ্চলগুলো কিন্তু বেশি ঠান্ডা থাকে। কুয়াশায় চারদিকে কিছুই দেখা যায় না। আর গ্রামের পরিবেশ অনুযায়ী তো রাত ৮টা-৯টার মধ্যেই সবাই ঘুমিয়ে পড়ে, বিশেষ করে শীতকালে। উত্তরাঞ্চল সহ বাংলাদেশের প্রায় সব এলাকায় শীতকালে মাহফিল অনুষ্ঠিত হয়। এটা আমরা শুরুতেই বলেছি যে এটা বাংলাদেশের একটি সংস্কৃতি, এটা তো আমরা সবাই জানি। তো ঘটনার দিন রাতের বেলা ওনাদের এলাকা থেকে প্রায় ২ কিলোমিটার দূরে একটি মাহফিলের আয়োজন করা হয়েছিল। এই শাহিন হাসান ভাইয়ের নানা, নানি, ওনার আম্মু, ওনার খালা সবাই মিলেই কিন্তু ওই মাহফিলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কেননা ওখানে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল করা ছিল। নানা উনি কি করেছিলেন, উনি নানিকে, শাহিন হাসান ভাইয়ের আম্মুকে আর শাহিন হাসান ভাইয়ের খালাকে বললেন যে তোমরা আগে থেকে মাহফিলে চলে যাও, আমি বাসাটা তালা দিয়ে রাত 10টা কি 10:30টার দিকে মাহফিলে যাব ইনশাআল্লাহ। বলে রাখা ভালো, ওই সময় ওনাদের এলাকায় এই শীতকেচোরের উপদ্রবটা একটু বেশি ছিল। এই জন্য নানা চিন্তা করেছেন যে অল্প সময়ের জন্য গিয়ে আবার চলে আসব, বেশি সময় বাড়িতে না থাকলে শীতকেচোর ভরে ঢুকে অনেক ঝামেলা করবে, চুরি করে নিয়ে যাবে। তো নানা কিন্তু কথা অনুযায়ী ওই সময়ের দিকেই বাসা থেকে রওনা দিয়েছিলেন। আর নানি, তারপর শাহিন হাসান ভাইয়ের আম্মু, ওনার খালা, ওনারা কিন্তু আগেই চলে গিয়েছিলেন অন্যান্য মহিলাদের সাথে। নানা যখন ঘরতালা দিয়ে মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছেন, উনি হাতে 2 ব্যাটারির একটা টর্চ লাইট নিয়ে বের হয়েছেন। যেই রাস্তা দিয়ে নানা মাহফিলে যাবেন, সেই রাস্তার বর্ণনাটা একটু দেয়া ভালো। বাসা থেকে বের হওয়ার পর হাঁটতে হাঁটতে মাহফিলের রাস্তার রাস্তার আগে একটা জঙ্গল পড়ে, যেটা এলোমেলো গাছ দিয়ে ভরা, জঙ্গলের মতো দেখতে। সেই জায়গাটা পার হতে প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো লাগে। আর ২০০৯ সালে ওই জায়গাটা আরও বেশি ঘন জঙ্গলে ভরা ছিল। ওই দিন আবার চারদিকে কুয়াশা পড়েছে, কুয়াশা একটু বেশি পড়েছে। তো নানা সেই জঙ্গলে ঢোকার আগ মুহূর্তে নানার সামনে দিয়ে একটা কালো বিড়াল রাস্তার এপাশ থেকে ওপাশে চলে যায়। আর ওখানে রাস্তা বলতে বোঝানো হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে মানুষ যদি চলাচল করে তখন কিন্তু চলাচলের একটা পথ হয়ে যায়, বোঝাই যায় এটা পায়ে হাঁটা পথ, মানে ওই রকম রাস্তা আর কি। বিড়ালটা হঠাৎ করে যখন ওনাকে ক্রস করে, তখন নানা ওখানে থমকে দাঁড়ায়। নানা খেয়াল করলেন বিড়ালটা একদিক থেকে আরেক দিকে ওনাকে ক্রস করে চলে গেল। তো নানা কিছু মনে না করে আবার হাঁটতে শুরু করলেন। তখনও কিন্তু নানার মাথায় কোনো ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশন যে হতে পারে, এরকম কোনো বিষয় ওনার মাথায় আসেই নাই। কিছুক্ষণ হাঁটার পর নানা অনুভব করলেন ওনার শরীরের চারপাশে মনে হচ্ছে গরম হাওয়া চলাচল করছে, মানে গরম বাতাস ওনার শরীরের চতুর্দিকে মনে হচ্ছে ঘোরাফেরা করছে, আর ওনার শরীরে সেটা অনুভূতও হচ্ছে। সেটাও নানা স্বাভাবিকভাবেই নিয়েছেন। নানা ভাবলেন যে জঙ্গলের ভেতরে এত গাছপালা, তো এই জন্যই হয়তো বা গরম হাওয়া শরীরে লাগছে। কিন্তু ঘটনা শুরু হয় আরেকটু সামনে গিয়ে নানা শুনতে পান সাইড থেকে কেউ তার নাম ধরে ডাকছে। নানার নাম আবার জাফর। তো নানাকে বলছে, এই জাফর, একটু এদিকে আয়, আমাকে বাঁচা, আমি খুব বিপদের মধ্যে আছি। এটা শোনার পর নানা এটাকে নিছক মনের ভুল ভেবে আবার হাঁটতে থাকেন। কয়েক কদম হাঁটার পর আবার সেই ডাক শোনা যায়, এই জাফর, এদিকে আয়, আমাকে একটু বাঁচা, আমি খুব বিপদে আছি। নানা দ্বিতীয়বারের মতো শব্দটা শোনার পর এবার দাঁড়িয়ে পড়েন, কিছুটা ভয়ও পান। নানার হাতে যে 2 ব্যাটারির টর্চ লাইটটা ছিল, সেটা দিয়ে হাতের ডানে বামে লাইট মারেন, কিন্তু পেছনেও ঘোরেন নাই। পেছন দিকে লাইট মারেননি, উপর দিকেও লাইট মারেননি। নানা কিছুটা ভয় পেয়েছিলেন। উনি কিছুটা দোয়া কালাম তো জানতেনই। নানি লাইট মেরে কিছু দেখেন নাই। উনি দোয়া কালাম পড়তে পড়তে সামনের দিকে এগোতে থাকেন। প্রায় 3 ভাগের 1 ভাগ রাস্তা তখন বাকি আছে। ওই সময় আবার ওই যে বিড়ালটা শুরুতে তাকে ক্রস করে চলে গিয়েছিল, এই বিড়ালটা আবারও নানাকে ক্রস করে এক সাইড দিয়ে আরেক সাইডে চলে যায়।
এরপর কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা ছাড়াই নানা জঙ্গলটি পার করে মাহফিলে যাওয়ার জন্য যে মেইন রাস্তা, সেটা অবশ্য মাটির রাস্তা, সেই রাস্তায় উঠেছেন। মনের কিছুটা সাহস নিয়েই আল্লাহর উপর ভরসা করে হাঁটতে থাকেন আর ভাবতে থাকেন, যা হওয়ার হয়েছে, এখন তো আর কিছু হবে না, এখন তো রাস্তায় চলেই আসছেন। তো সেই চিন্তা নিয়েই তারা কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এগোতে থাকেন। হঠাৎ করে তার চোখ পড়ে রাস্তার ধার ঘেঁষে কে যেন 2 পা লম্বা করে বসে আছে। অর্থাৎ রাস্তার পাশে যে ঢালু জায়গাটা থাকে, ওইখানে কেউ বসে আছে 2 পা ওই ঢালুর দিকে লম্বালম্বি করে, আর 2 হাতও পায়ের ওপরে। নানা তার লাইটের আলোতে স্পষ্ট দেখতে পেলেন যে এই লোকের শারীরিক গঠন, মাথার চুল বা সবকিছু গ্রামের তারই খুব পরিচিত এক বন্ধুর মতো। তার নাম হচ্ছে জলিল মিয়া। উনি চিন্তা করলেন যে এই শীতের মধ্যে এই জলিল মিয়া এখানে করেটা কি? রাত 10:30টার মতো বাজে। নানা চিন্তা করেন হয়তোবা মাহফিলে যাওয়ার পথে কোনো কারণে বসে আছে। নানা তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, এই কিরে জলিল, তুই মাহফিলে যাবি না এখানে বসে আছিস একা একা? ঘটনাটা কি? বসে আছিস কেন? প্রথম ডাকে কোনো সাড়া না পেয়ে নানা আবার তাকে ডাক দেয়, কিরে জলিল, মাহফিলে যাবি না এখানে বসে আছিস কেন? পরের ডাকে জলিল সাড়া দিয়ে বলে, তুই যা, আমি একটু পরে যাব। এই উত্তর শুনে নানা একটু অবাকই হলেন। চিন্তা করলেন যে এমনভাবেই জলিল কথাটা বলল যেন তাকে সে চেনেই না। নানা সেখানে আর কাল বিলম্ব না করে মাহফিলের দিকে আবার রওনা দিয়েছেন। উনি ঠিকঠাক মতো মাহফিলে পৌঁছেও গেছেন। নানার আবার অভ্যেস ছিল মাহফিলের একদম শুরুর দিকে বসা, মানে প্যান্ডেলের একদম সামনের দিকে বসবেন, স্টেজের একদম মুখোমুখি। মাহফিলে একটু দেরিতে আসার কারণে আর লোকজন কিছুটা ভরে যাওয়ার কারণে সামনের দিকে তো জায়গা ছিল না। তারপরও নানা লোকজনের ভেতর দিয়ে পাশ কেটে কোনো মতে সামনে গিয়ে বসেছেন। নানা যখন বসছেন তখন নানা দেখেন তার ডান সাইডে এই জলিল মিয়া বসে আছে, যাকে উনি একটু আগে রাস্তায় দেখে আসলেন। নানা তখন জলিল মিয়াকে জিজ্ঞেস করেন, কিরে জলিল, তোকে না আমি তখন বললাম যে তুই মাহফিলে কখন যাবি? তুই খুব ভাব নিয়ে আমারে বললি যে তুই যা, তো তুই এখন এভাবে আসলি আমার আগে, ঘটনা কি? এই কথা শুনে জলিল মিয়া বলে, আরে ভাই, তুই কি বলিস? আমি তো সেই শুরু থেকে এখানে আছি, মাগরিবের পরেই আমি চলে আসছি। আমি আর আমার বউ গরুর গাড়িতে করে চলে আসছি এখানে। আমার বউ মহিলাদের প্যান্ডেলে আছে, আমি তো অনেকক্ষণ আগে আসছি। কি সব বলিস এগুলা? রাস্তার পাশে আমি বসে থাকবো কেন এই শীতের মধ্যে? নানা বলে যে তুই আমার সাথে মশকরা করার জায়গা পাস না? আমি নিজে দেখে আসলাম তুই রাস্তার ধারে বসে আছিস, আর এখন বলিস যে তুই তোর বউয়ের সাথে গরুর গাড়িতে আসছিস। এটা কোনো কথা হইল? জলিল মিয়া বলে, দেখ, ওয়াজ শুনতে আসছি, হাদিসকরণের কথা হচ্ছে, এখন তোর সাথে এইসব বিষয় নিয়ে ঝগড়াঝাড়িটি করতে পারবো না, এখন চুপ থাক, ওয়াজ শুনতে দে। জলিল মিয়ার এই কথা শোনার পর এই জাফর নানা উনি বুঝতে পারলেন যে জলিল মিয়া আসলেই সত্য কথা বলতেছে, কারণ তার চেহারা, হাবভাব এগুলো দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে জলিল মিয়া রাস্তার পাশে বসেছিল। আর তাছাড়া জলিল মিয়া এই শীতের মধ্যে রাস্তার পাশে হালকা শীতের পোশাক পরে বসেছিল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে জলিল মিয়া অনেক ভারী পোশাক পরে বসে আছে। তাহলে আমি কার সাথে কথা বললাম? নানা তখন ওই চিন্তা করতেছেন। নানা আবার চিন্তা করতেছেন হয়তোবা জলিল মিয়ার মতোই অন্য কেউ ওখানে বসেছিল। আমার রাতের বেলা দেখতে বা বুঝতে ভুল হয়েছে। এরপর উনি চিন্তা করছেন, আচ্ছা, এই যে শুরু থেকে আমার সাথে যা যা হইল, প্রথমে বিড়াল ক্রস করে চলে গেল, এরপর গরম বাতাস শরীরে লাগলো, তারপর কে যেন পাশ থেকে বাঁচাতে বলল, এরপর আবার বিড়াল ক্রস করে চলে গেল, তারপর জলিল মিয়ার মতো কাকে দেখলাম, ঘটনাটা কি? এসব উনি কিছুক্ষণ চিন্তা করলেন। পরবর্তীতে উনি ওই ওয়াজ শোনার দিকে মনোনিবেশ করলেন। তো ওয়াজ ঠিকঠাক মতো আসলে শেষও করে ফেললেন উনি শুনতে শুনতে, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। তো মাহফিল তো শেষ। মাহফিল শেষ করার পর নানা তো বাইরে বের হয়েছেন। ওদিকে মহিলা প্যান্ডেল থেকে নানি, তারপরে শাহিন হাসান ভাইয়ের আম্মু, শাহিন হাসান ভাইয়ের খালা, ওনারা বের হয়েছেন। আরও অনেক মহিলারা বের হয়েছেন। তারা তাদের যারা পরিচিতরা আসছেন, কারো ছেলের সাথে আসছেন, কেউ স্বামীকে নিয়ে আসছেন, তাদের সাথে ওনারা কিন্তু চলে যাচ্ছেন। এদিকে নানা উনি বলছেন এই 3 জনকে যে তোমাদের সাথে তো অন্য মহিলারা আছে, তোমরা ওদের সাথে বাড়িতে চলে যাও, আমি তোমাদের জন্য কিছু জিলাপি কিনে নিয়ে আসি। এখন সমস্যা হলো কি, যে মাহফিলের বাহিরে যারা ছোটখাটো দোকান দিয়েছিলেন, বিশেষ করে জিলাপির দোকান, এনারা মাহফিল শেষ হওয়ার আগেই তারা সবকিছু গুটিয়ে নিয়ে চলে গেছেন। ভাগ্যক্রমে একটা দোকান খোলা ছিল, তাও আবার তার জিলাপির উপরে পলিথিন দিয়ে ঢাকা ছিল। উনি ওই মোনাজাত করার জন্য ভেতর দিকে গিয়েছিলেন সবকিছু ঢেকে রেখে। তো তার অপেক্ষায় নানা দাঁড়িয়ে আছেন। এর মধ্যে নানার গ্রামেরই একজন লোক এসে নানাকে বলে, আরে জাফর, তুই দাঁড়াচ্ছিস কেন, বাসায় যাবি না? তখন ওই জাফর নানা বলতেছেন যে যাব তো, আমার বাড়ির লোকদেরকে তো পাঠাই দিলাম, আমি যাব জিলাপি নেয়ার জন্য দাঁড়িয়ে আছি,
এই লোকটা আসলেই জিলাপি নিয়ে বাড়িতে যাব। তো একটু দাঁড়া, একসাথে যাই। যেহেতু নানা একটু ভয় পাচ্ছিলেন, কারণ এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, যাওয়ার ওই একটাই রাস্তা। ওই লোকটা বলে যে না রে ভাই, আমি তো দাঁড়াতে পারবো না, কারণ হলো আমার ওয়াইফ অন্য মহিলাদের সাথে আগে চলে গেছে, আর ঘরের চাবি আমার কাছে। আমি দেরি করলে এই রাতের বেলা এই ঠান্ডার মধ্যে সে ঘরের দরজায় দাঁড়ায় থাকবে, এটা তো ঠিক হবে না। আমার তো দেরি করা সম্ভব না, আমি বড় জোর 1 মিনিট দেরি করতে পারি। তো উনি 1 মিনিটের মতো দাঁড়ান। তারপরেও যেহেতু ওই জিলাপির দোকানদার আসলো না, তখন ওই লোকটা নানার কাছ থেকে বিদায় নিয়ে উনি রওনা দিলেন। প্রায় আরও 15 মিনিট পর ওই জিলাপির দোকানদার দোকানে আসলো। তো নানা কেজিখানেক জিলাপি নিয়ে বাসার দিকে রওনা দিলেন। নানা আসার পথে দেখলেন যেখানে ওই যে জুলিলের মতো দেখতে লোকটা বসেছিল, সেই জায়গাটা তো ফাঁকা, ওখানে কেউ নাই। নানা আবার সেই জঙ্গলের রাস্তার কাছাকাছি প্রায় চলে আসছেন। রাস্তা দিয়ে উনি জঙ্গলের ভেতরে যখন ঢুকবেন, তখন ওই আগের কথাগুলো ওনার মনে পড়ে গা কিছুটা শিউরে উঠল। মনে মনে ভয় পেতে লাগলেন। রাত তখন 10:30টার মতো হবে হয়তোবা, এরকম হতে পারে। জঙ্গলে ঢোকার আগেই আবার সেই বিড়ালটার সাথে তার দেখা। ঠিক আগের বার জঙ্গলে ঢোকার সময় যেমন বিড়ালটার সাথে দেখা হয়েছিল, এবারও জঙ্গলে ঢুকবেন সেই বিড়ালটার সাথে দেখা। বিড়ালটা তার এক পাশ থেকে আরেক পাশে ক্রস করে চলে গেল। এবার তো নানা খুব ভয় পান, ভাবতে থাকেন আজ বুঝি তার সাথে খারাপ কিছু হবে। নানা তো দোয়া দরুদ পড়ছেন, পড়তে পড়তে কিছুটা সময় অপেক্ষা করছেন আর কোনো লোকজন আসে কিনা, আসলে তার সাথে একসাথে জঙ্গলের ভিতর দিয়ে ক্রস করে চলে যাবেন। কিন্তু কয়েক মিনিট দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারলেন যে আর কেউ আসবে না। যদি কেউ আসতোই তাহলে তো দূর থেকেই কোনো একটা আলামত টের পাওয়া যেত, তার হাতে টর্চ লাইট থাকতো বা অন্য আলোর কোনো উৎস থাকতো, বোঝা যেত। যদিও বা কুয়াশার কারণে বোঝা যাচ্ছিল না ওইভাবে, তারপরও আলো জ্বললে তো কিছুটা বোঝা যায় দূর থেকে। উনি ঠান্ডার ভিতর আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। উনি জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া শুরু করলেন, যেহেতু এই একটাই রাস্তা, অন্য দিক দিয়ে যাওয়ার কোনো সুযোগও নাই। তো জঙ্গলে প্রবেশ করার পর কিছুটা হেঁটেছেন। এরপর নানা খেয়াল করলেন যে তারই দুই পাশের সাইডে যে বড় বড় গাছগুলো ছিল, এই গাছগুলোতে বেশ নড়াচড়া হচ্ছে। জোরে বাতাস হলে বা দমকা বাতাস হলে গাছের পাতায় যেভাবে আন্দোলন হয়, যেরকম শব্দ হয়, ওই রকম শব্দ হচ্ছে। ওই পরিস্থিতিতে উনি কি করবেন বুঝতে না পেরে মনের ভিতর ভয় নিয়েই এক প্রকার দৌড়ের মতো করেই হাঁটতে শুরু করলেন। জঙ্গলের কিছুটা মাঝের দিকে যাওয়ার পর সেই বাতাসওয়ালা পরিবেশেই নানার কানে ভেসে আসছিল ছেলে মানুষের কান্নার আওয়াজ। তো সেই কান্নার আওয়াজ শুনে নানা একটু ভয় পান, তার ভিতর একটা বিষয় আবার কাজ করতে থাকে। নানা মনে মনে ভাবলেন, জঙ্গলের ভিতরে কেউ বিপদে পড়লে না তো? উনি এই চিন্তা করছেন যে হয়তোবা মাহফিল থেকে ফেরার পথে কেউ আবার বিপদে পড়েছে কিনা, কান্নাকাটি করছে। এটা মনে করে উনি কি করেছেন যে ডানে বায়ে উপরে লাইট মেরে দেখার চেষ্টা করছেন যে কাউকে শনাক্ত করা যায় কিনা। তো নানা এদিক ওদিক উপরে লাইট মেরেও কিছু দেখতে না পেয়ে আবার লাইটের আলোটা নিচ দিকে দিয়ে হাঁটতে শুরু করলেন, সামনের দিকে আগাতে শুরু করলেন। এবারও কিন্তু দৌড়ের মতো করেই উনি হাঁটছেন আর কি। কিছুটা পথ আগানোর পর নানার কাছে মনে হলো তার সামনের দিকে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তার চেহারাটা বোঝা যাচ্ছে না। সে নানার দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়েছিল আর কি। তো নানা সেদিকে লাইট মারার পর ওই জিনিসটা নানার দিকে ঘুরে তাকায়। নানা সেই সময় যা দেখল তা তিনি কল্পনাতেও আনতে পারেন নাই। নানার বর্ণনা অনুযায়ী তার সামনে যে জিনিসটা ছিল সেটা ছিল খুব ভয়ঙ্কর চেহারার অধিকারী। তার চোখ দুইটা ছিল বিশাল বিশাল টেনিস বলের মতো, চোখ দিয়ে রক্ত পড়ছিল। তার চুলগুলো ছিল অনেক বড় বড় আর সাদা। পরনে ছিল সাদা টাইপের আলখেল্লা, সেই আলখেল্লায় ছোপ ছোপ রক্তের দাগ লেগেছিল। অনেক সময় দেখা যাচ্ছে যারা কষাই মাংস কাটে তাদের জামা কাপড়ে যেরকম ছোপ ছোপ রক্তের দাগ লেগে থাকে, ওই রকম। নানা এটা দেখার পর মারাত্মক ভয় পান, সেখানে থ হয়ে দাঁড়িয়ে থাকেন, 1 ইঞ্চিও নড়তে পারছেন না। নানার মনে হলো তার পুরো শরীর অবশ হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। ওই অববটা কিছুটা দূরে দাঁড়িয়েছিল। সে মনে হলো বাতাসের গতিতে 1 ইঞ্চির দূরত্বে চলে এসেছে, নানার এত কাছাকাছি চলে এসেছে। এদিকে নানা তো নড়াচড়া করতে পারছেন না। ওই জিনিসটা নানার একদম মুখের সামনে চলে এসেছে আর নানাকে বলছে, কিরে জাফর, তখন তোকে কত নাকলাম, তুই আমার কথা কেন শুনলি না? তুই যদি তখন আমার কথা শুনতিস তাহলে আমি বেঁচে থাকতাম। তোর জন্য আজকে আমার এই অবস্থা। আমি মারা গেছি তোর জন্য, তাই প্রতিশোধ স্বরূপ আমি তোকেও মেরে ফেলব রে। এ কথা বলার পর নানার চিন্তা করার ক্ষমতাও হারিয়ে যায়। উনি এত পরিমাণ ভয় পেয়েছিলেন, উনি কি করবেন বুঝতে পারছিলেন না। কোনো দোয়া দরুদ ওনার মনে আসছে না। এরপরে উনি মনে মনে কিছুটা সাহস সঞ্চয় করে ওই লোকটাকে উনি বললেন, আপনি কে? আপনি আমার জন্য কিভাবে মারা গেলেন? আর মারা যাওয়ার পর কেউ আবার সামনে এসে কথা বলে কিভাবে? এই কথা শোনার পর ওই লোকটা আবার বলতেছে, যখন তোকে আমি ডাকলাম তুই জঙ্গলের ভেতর দিয়ে যদি আমাকে খুঁজে বের করতিস তাহলেই বুঝতে পারতি আমি কে, কিভাবে মারা গেলাম, আর আমি কিভাবে আবার মরার পরে তোর সামনে চলে আসলাম।
নানা আর ওনার মস্তিষ্কে চাপ নিতে পারলেন না। উনি ওখানে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। জ্ঞান ফেরার পর উনি নিজেকে নিজের বাসার বিছানাতে আবিষ্কার করেন। নানি নানাকে জানান যে মাহফিল থেকে আসার পথে ওই জঙ্গলের মধ্যেই আরও 2 জন লোক নানাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে চিনতে পারে এবং তাকে তুলে বাসায় দিয়ে যায়। বাসায় আসার পর নানার সমস্ত শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। সারা রাত একদম সেন্সলেস অবস্থায় থাকার পর এই যে সকালবেলা তার জ্ঞান ফিরেছে। এরপর নানা শুরু থেকে একদম শেষ পর্যন্ত জঙ্গলে ওই মাহফিলে যাওয়ার সময়ও জঙ্গলে যেটা হয়েছিল সেটাও বলেন, আবার ফেরার সময় যেটা হয়েছিল, তারপরে জলিল মিয়ার সাথে যেটা হয়েছিল সেটাও বলেন। এদিকে নানি যখন বুঝতে পারলেন এটা সাধারণ কোনো জন না, তখন একজন কবিরাজকে খবর দেয়া হয়। কবিরাজ আসেন, ঝাড়ফুঁক করে দেন। আর ওই কবিরাজ জানান যে ওই জঙ্গলের মধ্যে একটা খারাপ জিন আছে যার বয়স কয়েকশো বছর। রাতের বেলায় জঙ্গল দিয়ে কেউ গেলে এইভাবে বিভিন্ন মানুষকে সে ভয় দেখায়। তো এগুলো বলার পরে নানাকে ওই কবিরাজ কিছু পানি পড়া, তেল পড়া, ঝাড়ফুঁক করে দিয়ে চলে যান। 2 দিন পর তিনি কিছুটা সুস্থ হন, স্বাভাবিক জীবনে ফেরত আসেন। তো নানা এখনও জীবিত আছেন। এটাই ছিল নানার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, রাতের বেলা এরকম জঙ্গলের ভিতর দিয়ে চলাচল যদি করতে হয়, কতটা সাহস মানুষের লাগে। আর এই ধরনের ঘটনা যদি কারো সাথে ঘটে, তাহলে তার ওই সময়ের পরিস্থিতিটা কেমন হতে পারে একবার ভাবুন। আর শীতকালে আমরা ভয়ের ঘটনা যখন শুনি, তখন আমাদের মধ্যে অন্য ধরনের একটা অনুভূতি কাজ করে। আর ঘটনাগুলো যদি শীতকালেরই হয়, তাহলে তো ভয়ের মাত্রাটা আরও বেড়ে যায়, তাই না? প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ মামুন আহমেদ। উনি বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন। ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিচকান্দি গ্রামে। ওনার আরও একটি ঘটনা কিন্তু আমরা আমাদের থার্সডে নাইটের 103তম আয়োজনে প্রচার করেছিলাম। উনি মালয়েশিয়াতে একটি ছোটখাটো গার্মেন্টসে চাকরি করছেন। যখন ওনাদের কাজের চাপ বেশি থাকে, তখন এক বাংলাদেশি ভাই পার্ট টাইম কাজ করার জন্য ওনাদের গার্মেন্টসে আসেন। তার নাম হচ্ছে শামীম মিয়া। মামুন ভাই যখন কাজ করেন, তখন উনি মোবাইলে আফান্স হরর ওয়ার্ল্ড চালিয়ে কাজ করতে থাকেন। তো যেই শামীম ভাই যখন কাজের জন্য আসেন, উনিও কাজ করেন। মোবাইলে এটা চালানো থাকলে উনিও শোনেন, তবে এটা নিয়ে উনি খুব বেশি মন্তব্য করেন না। শামীম ভাইয়ের পোশাক আশাকের একটা অদ্ভুত ব্যাপার কিন্তু লক্ষ্য করেছেন মামুন ভাই। সেটা হচ্ছে শামীম ভাই কালো শার্ট, কালো প্যান্ট, কালো গেঞ্জি, এমনকি মাঝে মাঝে কালো লুঙ্গিও পরেন। আবার ওনার গায়ের রঙও কালো। মামুন ভাই একবার জিজ্ঞেস করলেন যে, ভাই, আপনার কি কালো রং খুব পছন্দের? সব কিছু দেখে কালো রঙের পরেন। তখন ওই শামীম ভাই বলেন যে, না ভাই, পছন্দের রঙের কারণে না, এখানে একটা ঘটনা আছে। আর এমন একটা ঘটনা এখনও আমাদের এলাকায় কুরবানির ঈদের যখন সময় আসে, মানুষজন এই ঘটনা নিয়ে আলোচনা করে। তখন শামীম ভাই ওনার ঘটনাটা বলতে শুরু করেন। শামীম ভাইয়ের বাড়ি হচ্ছে রংপুরের পীরগঞ্জে। গ্রামের নামটি বললেও উনি আসলে গ্রামের নামটি সবাই জানুক এটা আসলে চান নাই, যার কারণে গ্রামের নামটা আমরা বলছি না। শামীম ভাইয়েরা 2 ভাই 1 বোন। ওনার বড় ভাইয়ের নাম শহীদুল আর ওনার নাম শামীম। ওনার মা বেঁচে নাই। ওনার আব্বু একজন গরু ব্যবসায়ী, তবে ওনার এখন অনেক বয়স হয়ে গেছে, তো আগের মতো চলাচল করতে পারেন না। ওনার আব্বুর এই কাজটা এখন মোটামুটি ওনার যিনি বড় ভাই, উনি দেখাশোনা করার চেষ্টা করেন আর কি। ওনার আব্বুর নাম হচ্ছে মোজাম্মেল। সবাই তাকে মোজাম্মেল মিয়া বলেই ডাকে। আসলে গরু যেই কেনার জন্য যেই হাটে যেতে হবে, তারপর গরু কিনে আনতে হবে, আবার পরবর্তী হাটে তুলতে হবে, এইভাবে উনি কাজগুলো করেন আর কি। এক হাট থেকে গরু কেনেন, গরু কেনার পর সেই গরুগুলোকে কিছুদিন লালন পালন করেন, তারপর বাজার বুঝে অন্য হাটে সেই গরুটা বিক্রি করেন। এভাবে উনি লাভ করেন। অনেক আগে থেকে এটা করে আসছেন। এখন আর বয়স হয়েছে, এখন এই এনার্জিটা তো আর পান না, ম্যাক্সিমাম সময় বাসায় থাকেন। আর শামীম ভাইয়ের বড় ভাই শহীদুল ভাই, উনি ওনার বাবার এই ব্যবসাটা বুঝেছেন, তিনি এই ব্যবসাটা করছেন। সাল 2023, কুরবানির ঈদের আগে এই যে শহীদুল ভাই অর্থাৎ শামীম ভাইয়ের বড় ভাই, উনি বাজারে গরু কিনতে যাবেন। এদিকে শামীম ভাইয়ের আব্বা অসুস্থ। এই কারণে শামীম ভাই উনি ভাইকে মাঝে মাঝে হেল্প করার চেষ্টা করেন। ঈদের বাকি তখন 10 থেকে 12 দিন। ওনারা 2 ভাই মিলে বাজারে যান গরু কেনার জন্য। বলে রাখা ভালো, ওনাদের এলাকায় ঈদ আসলেই গরুর হাট জমে ওঠে।
কিন্তু ওনাদের এলাকা থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরেই একটি সাপ্তাহিক বাজার রয়েছে। সেখানে অনেক অনেক গরু মহিষ তোলা হয়। নিয়ত ছিল যে ওনারা 2টা গরু কিনবেন, একটা ওনাদের কুরবানির জন্য রেখে দেবেন, আরেকটা ভালো দাম ফেলে অন্য বাজারে বিক্রি করে দেবেন। সারা দিন বাজারে অনেক ঘোরাঘুরি ওনারা করলেন, অনেকগুলো গরু দামাদামি করলেন, কিন্তু যোগ্য মনে হলো না, তাই কিনতে পারলেন না। প্রায় মাগরিবের আজান হয়ে গেছে এমন একটা ভাব হবে আর কি, বা আজান দিয়েও দিয়েছে কোনো কোনো জায়গায়। এমন সময় দেখা গেল যে ওনার ভাই, এই যে শহীদুল ভাই, একজন গরু ব্যবসায়ীর কাছ থেকে 2টা গরু কিনে এনেছেন। গরু 2টা দেখতে মনে হলো একই বয়সের, একটার রং কালো আর একটার রং লাল, মানে একটা কালো রঙের একটা লাল রঙের। গরু 2টো দামে এবং দেখতে ভালোই লাগছিল। দাম খুব বেশিও ছিল না, কালারও ভালো, শরীর স্বাস্থ্য ভালো। গরু 2টাকে দেখে পছন্দ হলো শামীম ভাইয়ের। গরু 2টার দড়ি হাতে নিলেন। আর শহীদুল ভাইয়ের অভ্যাস ছিল এই বিড়ি সিগারেট খাওয়া। উনি একটা দোকানে গেলেন সিগারেট আনতে। সিগারেট আনতে আনতে তখন কিন্তু মাগরিবের আজান সব জায়গায় শেষ হয়ে গেছে। বাজারে যে সমস্ত পিকআপ বা এই টাইপের যে গাড়িগুলো থাকে, গ্রাম এলাকায় কিছু এই যে নসিমন, করিমন, ভটভটি এরকম কিছু থাকে আর কি, গরু আনা নেওয়ার জন্য। তো এই রকম বেশ কিছু যানবাহন তো থাকে। এই যানবাহন একটাও এখন আর নাই। অনেকে কি করে যে গরু নিয়ে আসছে, যদি বিক্রি না হয় এজন্য ওই যানবাহনগুলো রেখেই দেয়। যাদের বিক্রি হয়ে যায় তারা তো খালি হাতে চলে যায়, কিন্তু যারা কিনলো তারা তো আবার সেই যানবাহনগুলো খুঁজতে থাকে। মাগরিবের পরে ওখানে কোনো কিছুই থাকে না। এদিকে ওনারা তো মাগরিবের ওয়াক্ত পার করে ফেলছেন এমন একটা ভাব হয়েছে। ওখানে কোনো যানবাহন নাই। এখন কি করবেন? এই গরুগুলোকে তো হাঁটিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। ওনার কোনো উপায় না পেয়ে গরুর দড়ি হাতে নিয়ে হাঁটতে লাগলেন। আর শহীদুল ভাই গরুর পেছনে আছেন, পেছন থেকে ধাক্কা দিতে লাগলেন। গরু তো আসলে অপরিচিত জায়গায় অপরিচিত লোকের সাথে প্রথমেই যেতে চাইবে না। আর সামনের দিকে শামীম ভাই, আর পেছন থেকে ওই শহীদুল ভাই গরুকে ধাক্কাচ্ছেন আর একটার পর একটা সিগারেট খাচ্ছেন। ইতোমধ্যে হাঁটতে হাঁটতে এশার আজান হয়ে গিয়েছে। আর হাঁটতে হাঁটতে ওনারা কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছেন। 2 কিলোমিটার ওপরে ওনারা হেঁটে ক্রস করে ফেলেছেন। অনেকটাই রাস্তা, 2টো গ্রাম ক্রস করে ফেলেছেন। এখন ওনাদেরকে যেতে হবে একটা মাঠের মাঝখান দিয়ে। মাঠের আশেপাশে কোনো ঘরবাড়ি নাই, শুধু আবাদি ফসল আর তুলা গাছ, তাল গাছ কয়েকটা জায়গায় রয়েছে। এরকম কয়েকটা গাছ বিভিন্ন জায়গায় আছে আর কি। তো ওনারা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কোনো ভয় লাগছিল না, কারণ 2 ভাই একসাথে আছেন, 2টা গরু সাথে আছে, ভয় কিসের? তো যাচ্ছেন যাচ্ছেন। মাঠের প্রায় শেষ দিকে, মনে হয় আরেকটুখানি বাকি, তখন শহীদুল ভাই উনি শামীম ভাইকে বলছেন যে, এ শামীম দাঁড়া, আমার একটু জল বিয়োগ করতে হবে, তুই গরু 2টার দড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে থাক, আমি এক্ষুনি আসতেছি। তো উনি যেই কাছাকাছি তুলা গাছটা ছিল, ওই তুলা গাছের কাছে গিয়ে জল বিয়োগ করার পর উনি চলে আসছেন। এবার শামীম ভাই বলছেন যে, ভাই তুমি এবার গরু 2টার দড়ি ভরো, আমারও একটা জরুরি কাজ আছে। তো উনিও আবার এক সাইডে গিয়ে জল বিয়োগ করেছেন। এরপর ওনারা একসাথে হাঁটা শুরু করেছেন। যখন হাঁটা শুরু করেছেন তখন 2জনই দেখেন যে একটা কালো বিড়াল ওনাদের সামনে হেঁটে আসছে, মানে ওনাদের দিকেই হেঁটে আসছে। এই মাঠের মধ্যে এই রকম একটা বড় সাইজের কালো বিড়াল কোত্থেকে আসলো? এদিকে তো বিড়াল থাকার কথা না। তো উনি আবার ওনার যে ভাই, শামীম ভাইয়ের বড় ভাই শহীদুল ভাই, তাকে বলছেন যে, ও ভাই দেখো তো, এত বড় বিড়াল কোত্থেকে আসলো এই মাঠের মধ্যে? তখন ওনার বড় ভাই বলছে, আরে এইসব বিড়াল কোত্থেকে আসলো এগুলো দেখলে লাভ হবে নাকি? তাড়াতাড়ি চল তো, তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারলেই ভালো। এমনিতেই এই গরু নিয়ে অনেকটা পথ হেঁটে আসলাম। ওনারা হাঁটা শুরু করলেন। বিড়ালটা মনে হলো ওই ক্ষেতের ভিতরে কোনো দিক যেন চলে গেল। এটা নিয়ে কিন্তু ওনাদের আর কোনো মাথা ব্যথা নাই। এবার একটা বিষয় ওনারা খেয়াল করলেন, যেই গরুগুলো হাঁটতে চাচ্ছিল না সহজে, পেছন থেকে ধাক্কিয়ে ধাক্কিয়ে এগিয়ে নিতে হচ্ছিল, এই গরুগুলো মনে হচ্ছে আগের থেকে বেশ তাড়াতাড়ি হাঁটছে। তারা তো আস্তে ধীরে হাঁটছিল। এখন দেখি এই 2জনের আগে এই গরুগুলো হাঁটার চেষ্টা করছে, এমন একটা অবস্থা। এতক্ষণ তো গরুর দড়ি ধরে টানতে টানতে আনতেছিলেন আর কি ওনারা, ধাক্কায় ধাক্কায়। এবার এমন একটা অবস্থা যে গরুর সাথে হেঁটে ওনারাই পারছেন না। এখন একটা বিষয় ওনারা চিন্তা করলেন, হঠাৎ করে গরুর কি এমন হলো যে এরকম করে তাড়াতাড়ি হাঁটা শুরু করলো? তো ওনারা বাসায় পৌঁছে যান।
বাসাটা আর খুব বেশি দূরে ছিল না। বাসায় পৌঁছে গিয়েছেন। বাসায় পৌঁছে যাওয়ার পর গরুগুলো গোয়ালে বেঁধে রেখে হাত মুখ ধুয়ে গোসল করে দুই ভাই ভাত খেতে বসে গেছেন। এই যে শামীম ভাই, উনার আবার একটা অভ্যাস রয়েছে। উনি যখন খাবার খেতে বসেন সব সময় জানালার পাশে বসে উনি খাওয়া দাওয়া করেন। খাবার শেষ পর্যায়ে উনি দেখেন ওই যে কালো বিড়ালটা, যেই বিড়ালটাকে উনি দেখেছিলেন, মনে হলো ওই বিড়ালটা উনার জানালার কাছাকাছি এসে বসে আছে। তো উনি কি করেছেন, খাবার পরে প্লেটে হাত ধুয়ে এই হাত ধোয়া পানিটা জানালা দিয়ে ওই বিড়ালটার উপর ছুঁড়ে ফেলেছেন। এরপর প্রতিদিনের মতো শুয়ে পড়েছেন। আর কোনো সমস্যা হয়নি। সকাল হতেই ঘুম ভাঙে কান্নার শব্দে। তড়িৎ ঘুরি ঘুরি আসলে উঠে শামীম ভাই দেখেন যে ওই যে গতকাল বাজার থেকে কিনে আনা দুটো গরুর মধ্যে একটি গরু গোয়াল ঘরে মৃত অবস্থায় পড়ে আছে, আর অন্য গরুটা সব ঠিকঠাক সুস্থই আছে। মৃত গরুটাকে দেখে মনে হচ্ছে যে মাত্রই মারা গেছে, আর মনে হয় মারা যাওয়ার আগে সে ভয়ঙ্কর কিছু দেখেছে। তার চোখ দুটি মনে হচ্ছে ঠিকরে বের হয়ে আসার উপক্রম হয়েছে, এমনটাই মনে হচ্ছিল। ওই দিনকার পর থেকে রাতে মাঝে মাঝে কি সমস্ত আজে বাজে স্বপ্ন শামীম ভাই দেখতে শুরু করেন। স্বপ্নগুলো ছিল এমন, মনে হচ্ছে কেউ ওনাকে রাগে গলা চেপে ধরে মারতে যাচ্ছে। প্রতিদিন এমন স্বপ্ন দেখে ওনার শরীর দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছিল। এদিকে সময় গড়িয়ে ঈদের দিন চলে আসে। নিয়ত ছিল যে একটি গরু কুরবানি করবেন, আরেকটি গরু মাঠে তো আসলে আর চড়াবেন না, ওটা তো হাটে নিয়ে বিক্রি করবেন। যেহেতু একটি গরু মারা গেছে, ওনারা চিন্তা করলেন যে এই গরুটা আর বিক্রি করব না, এইটা আমরা কুরবানি করব। তো কুরবানির দিন ওই গরুটাই ওনারা কুরবানি করেন। আর যেহেতু আত্মীয় স্বজনদেরকে কুরবানির মাংসের একটা ভাগ দিতে হয় কাছাকাছি জায়গায়, তো ওনার বোনের বাড়িও আছে। বোনকে না খাইয়ে কি আসলে ওনার মাংস খেতে পারবেন? বোনের জন্য তো মাংস ওনারা আলাদা করে রেখেছিলেন। বোনের বাড়িতে উনি মাংস নিয়ে বিকালের দিকে গিয়েছেন। এদিকে বোনের বাড়ি যখন গিয়েছেন, বোন তো ওনাকে না খাইয়ে ছাড়বেনই না। কি আর করা, বসে আছেন। মাগরিবের আজানের পর বোন রান্নার কাজ সবকিছু সমাপ্ত করেন। খাওয়া দাওয়া শেষ করে বোনকে বিদায় জানিয়ে বাড়ির দিকে আসতে থাকেন। আসলে বোনের বাড়ি কিন্তু খুব কাছাকাছি, পায়ে হেঁটে ওনার বাড়ি থেকে 6 থেকে মাত্র 7 মিনিটের পথ। তো বোনের বাড়ি থেকে যখন ব্যাক করেছেন নিজের বাড়ির দিকে, 3 মিনিটের মতো হয়তোবা পথ হেঁটেছেন আর কি। তো রাস্তার এক পাশে কয়েকটা তুলা গাছ, রাস্তার অপর পাশে আবার কয়েকটা তেঁতুল গাছ আছে। লোকমুখে শোনা যায় এই তেঁতুল গাছগুলোতে নাকি মানুষ ওঠে না, আর এই তেঁতুল গাছগুলোর বয়স কত তাও কেউ নির্দিষ্টভাবে বলতে পারে না। তেঁতুলগুলো, এই যে তেঁতুলগুলো যেগুলো হয় আর কি, এগুলো এমনি পড়ে যায়, কেউ ওঠে যায় না তো। আর এই তেঁতুল গাছগুলোতে জিন বা ভূত আছে কিনা এমনও কোনো আসলে অস্তিত্ব বা এমন কোনো নজির ওনারা কেউ পান নাই। এমনটাই বলেন যে এখানে কোনো কিছু আছে কি নাই কেউ কিছু দেখেও নাই। অনেক পুরনো তেঁতুল গাছ আর কি। সারাদিন এই তেঁতুল গাছের নিচে এলাকার ছেলে পেলেনা এসে হাওয়া বাতাস খায়। তবে রাতের বেলার দিকে কেউ একটা আসে না, যদিও বা কেউ আসে তবে একা আসে না, একসাথে 2-3 জন যায়। তো উনি ওনার বোনের বাড়ি থেকে আসার সময় ওই তেঁতুল গাছের কাছে আসতেই ওনার কেমন যেন ভয় লাগছিল। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্ধ্যা হয়। হঠাৎ দেখেন তেঁতুল গাছের পেছন থেকে একটা কালো ধোয়ার মতো কি যেন একটা বেরিয়ে ওনার দিকেই আসছে। আর উনি তখন আর হাঁটতে পারছেন না, মনে হচ্ছে ওনার পা দুটো যেন কেউ শেকল দিয়ে বেঁধে ফেলেছে। কালো ধোয়ার কুণ্ডলিটা ঘুরতে ঘুরতে ওনার কাছে এসেই মিলিয়ে গেল। কিছুই বুঝতে পারলেন না যে হলোটা কি। এরপর ওনার আর কিছুই মনে নাই। বাকি কথাগুলো উনি শুনতে পারে ওনার বড় ভাইয়ের মুখে। ওনার বড় ভাই যিনি সজিদুল ভাই, উনি দেখেন যে রাত হয়ে যাচ্ছে, এদিকে উনি বাড়িতে আসছেন না, মোবাইল ফোনেও ওনাকে পাওয়া যাচ্ছে না। তখন শহীদুল ভাই, উনি তো জানেনই যে উনি শামীম ভাই বোনের বাড়িতে গিয়েছেন। তখন এই শামীম ভাইকে খোঁজার জন্য বোনের বাড়ির দিকে রওনা দিয়েছেন। উনি ভেবেছেন রাত্রে কি ওইখানেই থাকবেন কি থাকবেন না, এত কাছের রাস্তা, থাকারও তো কথা না, চলে আসারই কথা। তখন উনি যখন রওনা দিলেন ওই রাস্তা দিয়ে, উনি নাকি গিয়ে দেখেন এই শামীম ভাই তেঁতুল গাছের যে গোড়া রয়েছে এই গোড়ায় বসে বসে ঘুমাচ্ছেন। অজ্ঞানও না, উনি ঘুমাচ্ছেন। এরপর ডাকাডাকি করার চেষ্টা করলেন, উনি উঠলেন, ওঠার পর বলে, যাই চল বাড়িতে চল। তখন নাকি এই শামীম ভাই বলছিলেন, আমি চলে যাব, আমি নিয়ে যাব, এরকম কথা বলতেছেন আর কি। এরপর ওনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসছেন। এরপর তো উনি ওই একই কথাই বলতেছেন, বাড়িতে আসার পরও চলে যাব, নিয়ে যাব, এরকম কথা বলতেছেন আর কি। বাড়ির লোকজন তো বুঝতে পারলেন যে কিছু একটা হয়েছে। তখন এই শহীদুল ভাই, উনি পার্শ্ববর্তী গ্রামের একজন নামকরা রাকি, যিনি আবার জিন ছাড়ানোতে খুবই পারদর্শী, এমন একজন হুজুরকে নিয়ে আসেন।
উনি আসেন। আসার পর উনি বলতেছেন, মানে শামীম ভাইকে দেখে বলতেছেন, যারে এই জিনিসটা এর কাছে কিভাবে আসলো বুঝতে পারলাম না তো। এইটা বলার পর শামীম ভাইকে উঠোনের মাঝখানে নিয়ে আসা হয়। একটা শীতল পাটি বিছিয়ে এটার উপর ওনাকে বসানো হয়। এরপর শামীম ভাইয়ের হাতের কনিষ্ঠ আঙ্গুলে চাপ গিয়ে ধরে বিসমিল্লাহ বলে উনি সূরা পড়তে থাকেন। তখন নাকি হুজুরের সামনেই, উনি তো বসেই ছিলেন, বসেই নাকি শামীম ভাই ঘুমিয়ে পড়েন। এরপর শামীম ভাইয়ের ভিতর থেকে একটা মহিলা কণ্ঠে একজন কথা বলতে থাকে। হুজুর প্রথমে বলল, এই কিরে, তুই এখানে কিভাবে আসলি? তখন ওই জিনটা বলছে যে, হুজুর মশাই, আপনি আছেন কেমন? হুজুর বললেন, আমি তো আছি ভালোই, কিন্তু তুই কেন আবার এর পিছে আসলি বলতো? তখন ওই জিনটা বলে, দেখেন হুজুর, আমি একজন অসহায় মহিলা জিন। আমি কাউকে কিন্তু ধরি না, কেউ বলতে পারবে না আমি কখনো কাউকে ভয় দেখিয়েছি। তখন হুজুর বললেন, তাহলে ওকে ধরলি কেন? তখন ওই মহিলা জিন বলে, আমি আসলে অনেক দিন ধরে অভুক্ত, ক্ষুধার্ত, তবুও কাউকে আমি বিরক্ত করি না, কারণ আমার একটা সীমাবদ্ধতা আছে। আমি এই নির্দিষ্ট এলাকার বাইরে কোথাও যেতে পারি না। এরা দুই ভাই মিলে গরু নিয়ে আসছিল, তা আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম। যেহেতু আমি এই এলাকার বাইরে কিছু করতে পারি না, যেতেও পারি না, ওরা কি করলো, ওরা আমার থাকার জায়গাটায় জল বিয়োগ করলো। আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই, এই একটাই জায়গা। আমি ওদেরকে একটু ভয় দেখাতে চাইছিলাম, বাড়ি পর্যন্ত আসলাম, কিন্তু ওরা কি করলো, ওরা এঁটো পানি আমার শরীরে ছুঁড়ে মারল। এই কাজটা কি ঠিক হইছে? হুজুর বলে, না ঠিক তো হয় নাই, কিন্তু তুমি কিভাবে আসছিলা? তখন ওই জিনটা বলছে, আমি তো বিড়ালের রূপ নিয়ে আসছিলাম। তখন হুজুর বলতেছে, বিড়ালের রূপ নিয়ে তুমি আসছো? আসলে ওরা তো বুঝতে পারে নাই। তখন ওই জিনটা বলছে, বুঝুক আর না বুঝুক, এভাবে কি কোনো প্রাণীর গায়ে এঁটো পানি ছুঁড়ে দেয়া কি ঠিক? হুজুর বলতেছে যে, আসলেই তোমার কথায় যুক্তি আছে, আসলেই তো ঠিক না, ও তো অন্যায় করে ফেলছে। তখন ওই জিনটা বলে যে, এই এঁটো পানি ছুঁড়ে দেওয়ার কারণে আমার তো আরও রাগ হয়ে যায়। তখন আমি ওদের একটা গরুকে মেরে ফেলি, আর ও যখন আবার তেঁতুল গাছের ওদিক দিয়ে আসতেছিল, ওই তুলা গাছের কাছাকাছিও চলে আসে। যেহেতু এইটুকু এরিয়ার মধ্যেই আমি ঘুরে বেড়াই, তখন আমি ওকে আসর করি। তখন হুজুর বলে, আচ্ছা তুমি বারবার বলতেছো যে তুমি এই এলাকা ছেড়ে অন্য কোথাও যেতে পারো না, তুমি এখানে আসলা কিভাবে বলো তো? তখন ওই মহিলা জিনটা একটা করুণ কাহিনী বলে। ওই মহিলা জিন বলে, 1980 সালে অন্য এলাকার একজন ব্যক্তি, সে ছিল একটা কবিরাজ, মানে এই এলাকার কাছাকাছি আরেকটা এলাকায় এক কবিরাজ বাস করত। তার নাম ছিল ওহিদ কবিরাজ। সে ভালো খারাপ জিন, মানে ভালো হোক খারাপ হোক, বিভিন্ন ধরনের জিনকে সে বন্দি করে নিজের কাছে রাখত, আর ওই জিনদেরকে দিয়ে অনেক খারাপ কাজ করাতো। ওই মহিলা জিন জানায় যে এই ওহিদ কবিরাজ একবার এক জোড়া জিনকে বন্দি করে। এরা ছিল স্বামী স্ত্রী। এই স্ত্রী জিনটা হচ্ছে এই মহিলা জিনটা। তবে এই মহিলা জিনটাকে দিয়ে সে তেমন কোনো কাজ করাতো না, তবে তার স্বামীকে দিয়ে নাকি অনেক খারাপ কাজ করাতো। স্বামীটা করতে চাইতো না, কারণ তার স্বামী ভালো ছিল। একবার কি হলো, একটা নবজাতক শিশুকে মেরে ফেলার জন্য সে এক লোকের কাছ থেকে অনেকগুলো টাকা গ্রহণ করে। এরপর নাকি এর স্বামীকে নির্দেশ দেয় যে তুই এক্ষুনি যা, ওই নবজাতককে গলা টিপে মেরে আসবি অথবা পানিতে ডুবিয়ে মেরে আসবি। সে এই কাজটা করতে চায় না, তারপরও নাকি ভয়ভীতি দেখায়, না করলে মেরে ফেলবে। এরপর এই মহিলা জিনের স্বামী সেই নবজাতকের কাছে যায়। নবজাতকের চেহারাটা কি এতটাই সুন্দর ছিল, মায়াবী ছিল, এই কাজটা সে আসলে করতে পারে নাই। সে ফেরত আসে, এসে বলে যে আমি এই কাজটা করতে পারলাম না, এই বাচ্চাকে মারা আমার পক্ষে সম্ভব না। ওই ওহিদ কবিরাজ এ কথা শোনার পর নাকি এতটাই ক্ষিপ্ত হয়েছিল, সাথে সাথে এই মহিলা জিনের স্বামীকে সে আগুনে জ্বালিয়ে ছাই করে দেয়। আর এই মহিলা জিনকে এই তুলা গাছের সাথে এমনভাবে বন্দি করে দেয়, সে এই তুলা গাছ এবং আশেপাশের জায়গা ছাড়া কোথাও যেতে পারবে না। আর তার আত্মীয় স্বজনদের সাথে এমনভাবে একটা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, এমন একটা পর্দা ফেলে দেয়, তার আত্মীয় স্বজনরা তাকে খুঁজে পাবে না। এভাবেই সে এই এলাকায় বন্দি জীবন পার করছে। তার কোনো সন্তানাদি নাই, তার স্বামীকে মেরে ফেলেছে, সে তার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করতে পারে না। আর জিনটা অপেক্ষায় আছে কখন অনেক শক্তিশালী একজন রাকি আসবেন, তার মাধ্যম দিয়ে হয়তোবা এই মহিলা জিনটা মুক্তি পাবেন। এখন যে হুজুর আসে, তার পক্ষে সেটা করা সম্ভব না। এটা ওই মহিলা জিন বুঝতে পেরেছিলেন যে সাধারণ কোনো হুজুর দিয়ে, সাধারণ কোনো রাকি দিয়ে এই কাজ হবে না। এই কাজের জন্য আরও অনেক উঁচু স্তরের রাকি লাগবে। মহিলা জিন তার সাথে ঘটে যাওয়া করুণ কাহিনীটা বলেন। তখন হুজুর বুঝতে পারেন যে আসলেই তার সাথে যেটা হয়েছে এটা খুব খারাপ হয়েছে। এখন তাকে তো উনি এখান থেকে মুক্তি দিতে পারছেন না। তখন কি আর করা? হুজুর বলেন যে যা হওয়ার তো হয়ে গেছে, তুমি আর এদেরকে কষ্ট দিও না,
এরাও তো আসলে ওরকম ধনী মানুষ না, গরিব মানুষ। এই যে গরুটাকে মেরে ফেললা, এটা কি ঠিক হইল? যাই হোক, যা হওয়ার তো হয়েই গেছে, এখন বলো কি করলে তুমি চলে যাবা? তখন ওই জিনটা বলে যে হ্যাঁ, আমি চলে যাব, যেহেতু এতদিন আমি কোনো মানুষের তেমন কোনো ক্ষতি করি নাই, আর ক্ষতি করার ইচ্ছাও নেই। তবে আমি খুশি হব এই শামীম ছেলেটা ও বেশ কিছু বছর যেন কোনো রঙিন কাপড় না পরে। ও কালো কাপড় পরলে আমি খুশি হব। একদামের 4টি কালো মুরগি, মোরগ না মুরগি, আগামী শনিবার সন্ধ্যায় মাগরিবের আজানের পর ওই গাছের নিচে আল্লাহর নামে জবাই করে দিয়ে আসতে হবে। 4টি হাঁসের ডিম, যেগুলো সাদা হতে হবে, এরকম 4টি হাঁসের ডিম ওখানে রেখে আসতে হবে। আরেকটি কালো শাড়ি একদামে কিনে ওই গাছের নিচে রেখে আসতে হবে। আর এটাও নাকি ওই মহিলা জিনটা বলে দেয় যে শামীম ভাইয়ের বয়স 36 বছর হওয়ার আগ পর্যন্ত উনি বিয়ে করতে পারবেন না, আর এভাবেই উনি ড্রেসগুলো মেনটেন করে যাবেন এই সময় পর্যন্ত। তো এরপরে ওই জিনকে বলে দেওয়া হয়, তোমার সবগুলো শর্তই আমরা মেনে নিলাম, আমরা রাজি। এরপর শামীম ভাইকে ছেড়ে দিয়ে ওই জিনটা চলে যায়। এরপরে আর কোনো ধরনের কোনো সমস্যা আসলে হয়নি, কেননা ওই জিনটা যাই বলেছিল সব কিছুই করা হয়েছিল। আর সেই অনুযায়ী মূলত এই যে এই ড্রেসটা উনি পরছেন। এই ড্রেসটা পরা ওই জিনটা বাধ্যবাধকতা ওইভাবে করে না দিলেও জিনটা বলেছিল যে সে এটা পরলে খুশি হবে। এখন যেহেতু খুশি হবে বলেছে, কোনো কারণে হয়তো বা কোনো একটা প্রোগ্রামে, কোনো অনুষ্ঠানে রঙিন কাপড় সে পরতে পারে, ভুল হইতে পারে। তখন আবার আর কোনো সমস্যা হয় কিনা, আর দেশে থাকলেও কখন কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, এই কারণে উনি মূলত প্রবাস জীবনে চলে আসছেন। আর ওনার কালো কাপড় পরার কারণ মূলত এটাই উনি জানিয়েছেন। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায় যা আসলে আমাদের অনাকাঙ্ক্ষিতই থাকে। শুধু আমাদের সাথেই যে ঘটে তা না, জিনেদের সাথেও কিন্তু অনেক কিছু ঘটে যায় যেটা তারাও বুঝতে পারে না। আমরা যেমন জিনেদেরকে দেখলে ভয় পাই, জিনেরাও অনেক তান্ত্রিক কবিরাজ দেখলে ভয় পায়, কেননা তারাও কিন্তু জিনেদের অনেক ক্ষতি করে, বন্দি বানিয়ে অনেক কাজ করিয়ে নেয়, মুক্তি দেওয়ার কথা বলে আর মুক্তি দেয় না। তো এটাই ছিল ঘটনা। আর মামুন ভাই জানিয়েছেন যে মালয়েশিয়ার বর্তমানে কোথায় আছেন। উনি যখন খোঁজ খবর নেয়ার চেষ্টা করেছিলেন, উনি জানতে পারলেন যে বর্তমানে উনি মালয়েশিয়ার একটি জেলে রয়েছেন, কেননা ওনার যেই কাগজপত্র এগুলার ডেট এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল, এই কারণে পুলিশ তাকে ধরে ফেলে। এখন উনি জেলেই আছেন, হয়তোবা অল্প কিছু দিনের মধ্যেই ওনাকে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হবে। আসলে প্রবাস জীবনে যারা রয়েছেন, প্রতিনিয়ত তাদেরকে অনেক সংগ্রাম করতে হয়। মালয়েশিয়াতে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশি ভাইয়েরা এরকম যুদ্ধ করেই চলছেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা কাজ করে যাচ্ছেন, শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। বৈধভাবে কাজ করতে গিয়েও কাগজপত্রের ডেট যখন ফেল হয়ে যায়, তখন সেগুলো আবার রিনিউ করতে গেলেও সময় লাগে। এর মধ্যে আবার পুলিশ ধরে ফেলে, আবার বিপদ। এরকম অনেক সমস্যা প্রতিনিয়ত ফেস করতে হয়। আর এই ঘটনার একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, রাতের বেলা এলোমেলোভাবে আমরা পানি ফেলবো না, আর কোনো প্রাণীর গায়ের উপর তো অবশ্যই ফেলবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের এবারের এপিসোডের 5টি ঘটনা তো শেয়ার করলাম। এখন চলে যাব আমাদের এবারের এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরল নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, ফেসবুক পেজে আপনারা কমেন্ট করতে পারেন, আর এই ভিডিওর লাইক বাটনে কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন।